আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন। এই চ্যাপ্টারে বেশ কয়েকটা লেকচার আছে। আজকে প্রথম লেকচার। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশনের কিছু বেসিক স্কিলস যেগুলো আপনাদেরকে অ্যাকোয়ার করতে হবে। 6টা স্কিলস নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে স্কিলটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাকোয়ারিং বেস্ট প্র্যাকটিসেস। মানেটা কি বেস্ট প্র্যাকটিসেস? এই কাজটা কিন্তু আপনি অবচেতন মনে করেছেন। একটু খেয়াল করে দেখেন, হয়তো আপনার অফিসে নতুন কেউ জয়েন করেছে, তার সিভিটা আপনার কাছে এসে পড়লো, আপনার সিভিটা দেখে মনে হলো বাহ, সিভিটা অনেক সুন্দর, যেভাবে ফরম্যাট করা, যেভাবে লেখা, সব মিলিয়ে আপনার খুব ভালো লেগেছে। আপনি কি করলেন, একটু চোখ বুলালেন, আবার একটা ছবিও তুলে রেখে দিলেন ফর ইউর রেকর্ডস। কেন? বিকজ ফিউচারে আপনি আপনার যখন সিভিটা নতুন করে করবেন, আপনি এই ফরম্যাটে করতে চান। আপনি কি করলেন জানেন? বেস্ট প্র্যাকটিস থেকে শিখছেন। এটা আমরা কিন্তু অবচেতন মনে সবসময় করি। আশেপাশে যখন দেখি যে একজন খুব সুন্দর করে কথা বলছে, আমরা একটু বোঝার চেষ্টা করি সে কিভাবে কথা বলছে, তার বডি ল্যাঙ্গুয়েজটা কি ডিফারেন্ট, যেটা আমি আসলে আমার বডি ল্যাঙ্গুয়েজে আয়ত্ত করতে পারি। এই যে কাজগুলো আপনি করছেন, এটা হচ্ছে একটা স্কিল দ্যাট ইউ আর অ্যাডপ্টিং নিউ বেস্ট প্র্যাকটিসেস ফ্রম ডিফারেন্ট ফিল্ডস। সো আমি যেটা আপনাকে বলবো, সব ক্ষেত্রেই প্রফেশনাল ফিল্ডে কিছু ফরম্যাট থাকে। সেটা রিটেন কমিউনিকেশন হতে পারে, ভার্বাল কমিউনিকেশন হতে পারে। এনি কমিউনিকেশনের মাঝে কিন্তু কিছু ফরম্যাট থাকে। এই ফরম্যাটগুলো কিছু এস্টাবলিশড ফরম্যাট, আবার কিছু নতুন নতুন ফরম্যাট তৈরি হয়। ইঞ্জিনিয়াস পিপল, দে ব্রিং ইন নিউ কনসেপ্টস। ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে, সব ক্ষেত্রের ফরম্যাট আপনার জানা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম নতুন কোন বেস্ট প্র্যাকটিস আসছে এই ফিল্ডে, সেটার জন্য চোখ কান একটু খোলা রাখতে হবে। যেরকম আমি আমার কথা বলি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের কিন্তু ভিজিটিং কার্ড আসলে আমরা ক্যারি করি না। কিন্তু রিসেন্টলি আমি দেখেছি যে কিছু আর্টিস্ট ভিজিটিং কার্ড তৈরি করছে। এটা বেসিক্যালি কেন লাগে, আমি হয়তো দেশের মাঝে কোথাও গেলে আমার ভিজিটিং কার্ড ক্যারি করতে হয় না, আমার ম্যানেজারের কার্ড অথবা তার ডিটেলস দিয়ে দিলেই হচ্ছে। কিন্তু দেশের বাইরে যখন আমি যাই, তখন কিন্তু আই এম নট তাহসান খান। মোস্ট পিপল ডোন্ট নো হু আই অ্যাম। আমি যখন নতুন কাউকে মিট করছি, আমার তো কার্ড দেওয়াটা খুব নর্মাল একটা ব্যাপার, কারণ সে আমাকে কার্ড দিচ্ছে। কিন্তু বাংলাদেশে তো আমি কার্ড ক্যারি করছি না, কিন্তু বিদেশে গেলে যেহেতু আমাকে কার্ড ক্যারি করতে হবে, সো রিসেন্টলি আমি একটা কার্ড কিন্তু ডিজাইন করেছি। কিভাবে করেছি? আমি আমার বিদেশি একজন এলেতে একজনের সাথে পরিচয় হয়েছে, হি ইজ অলসো অ্যান আর্টিস্ট। তার কার্ডটা দেখে আমার মনে হচ্ছে যে দিস ইজ এ ভেরি গুড ওয়ে অফ প্রেজেন্টিং মাইসেলফ টু সামওয়ান যে হয়তো বাংলাদেশের একজন আর্টিস্টের কথা জানে না। সো আমি কি করলাম, আমি তার কার্ডটা দেখে বাংলাদেশের সে আরেকটা কার্ড আমি ওরকম করলাম। আই এম ট্রাইং টু অ্যাডপ্ট বেস্ট প্র্যাকটিসেস। সো এই কাজটা কিন্তু এমন না যে একটা সময় আপনার প্রয়োজন হবে না। যেই বয়সেই থাকেন, আপনাকে কিন্তু নতুন নতুন বেস্ট প্র্যাকটিস অ্যাডপ্ট করতে হবে। সো এটা হচ্ছে ফার্স্ট স্কিল, অবজার্ভিং অ্যান্ড ডিসাইডিং ওয়েদার দিস ইজ a best practice that you want to adopt or not. সেকেন্ড যে স্কিলটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কোল্যাবোরেশন। শব্দটা আমি শিওর আপনারা শুনেছেন। ধরেন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করি, শুরু থেকেই কিন্তু গ্রুপ ওয়ার্ক করতে বলেন আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা। মেইন কারণ কি জানেন? আমাদের এই জিনিসটা শিখতে হয়, এই অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ আদার্স। আমরা ছোটবেলা থেকেই সবকিছু একা করতে অভ্যস্ত থাকি অনেকে। আমার মনে হয় যে আমার কন্ট্রোল রাখতে হবে আমার কাজের উপরে। এই ধ্যান ধারণায় যখন আমরা বড় হই, তখন আসলে আমাদের প্রফেশনাল ফিল্ডে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ পৃথিবীতে কোনো কাজই একা করা যায় না, এবং আপনার অর্গানাইজেশনও পুরো কাজটা তো আপনি করছেন না, আপনাকে তো অনেকের সাথে মিলে কাজ করতে হচ্ছে। এই কারণেই আমাদের ইউনিভার্সিটি, এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে এই স্কিলটা যেন ডেভেলপ করতে পারি আমরা সবাই, এই কারণে কিন্তু আমাদের টিচাররা আমাদের গ্রুপ ওয়ার্ক করতে দেন। এখন আমরা হয়তো গ্রুপ ওয়ার্ক করি, কিন্তু গ্রুপ ওয়ার্ক যখন করেছি ইউনিভার্সিটি লেভেলে, তখন দেখবেন যে কেউ হয়তো লিড নেয়, সেই পুরো কাজটা করে। অনেকে আছে ফ্রি লোডার, সে আসলে কোনো কাজই করে না। আমরা এটা নিয়ে আসলে ভাবি না, আমরা পরে এটা নিয়ে গল্প করি, হ্যাঁ ও তো কোনো কাজ করে না, ওকে গ্রুপে নিব না, এরকম বলি। কিন্তু আলটিমেটলি আমরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করি, তখন কিন্তু কেউ ফ্রি লোডার হিসেবে থাকতে পারে না, এবং কেউ কিন্তু আলফা মেল বা আলফা ফিমেল হিসেবে পুরো সব কাজ করে না। আপনাকে যদি ক্যারিয়ারে প্রোগ্রেশনটা সুন্দরভাবে নিশ্চিত করতে হয়, আপনার কিন্তু কোল্যাবোরেশনটা তখন আসলেই ডে ইন ডে আউট এভরিডে করতে হবে। সো এই স্কিলটা আপনাকে ইউনিভার্সিটি লেভেলে আপনি না শিখে ফেললেও এখন কিন্তু শিখতেই হবে ইফ ইউর ইন এ প্রফেশনাল ক্যারিয়ার। এখন কোল্যাবোরেশন বলতে আসলে কি বোঝায়? অনেকে মিলে কাজ করাই কি কোল্যাবোরেশন? হ্যাঁ,
ডিকশনারিতে যদি দেখেন হয়তো সেটাই লেখা আছে, কিন্তু আমি যেভাবে বুঝি এবং আমি যেভাবে আমাদের ছাত্রীদের বুঝাই, কোলাবোরেশন ইজ বেসিক্যালি সিনার্জি। এই শব্দটা খুব বেশি ইউজ হয় জার্গন হিসেবে, কিন্তু আমার খুব পছন্দের শব্দ, কারণ আমাকে যে শিক্ষক শিখিয়েছিলেন, খুব ইজিলি শিখিয়েছিলেন, সিনার্জি হচ্ছে 2+2 ইজ গ্রেটার দেন 4। মানে আপনি যখন একা একটা কাজ করছেন সেটার যেটা আউটপুট হবে, আরেকজন কলিগ কাজ করছে একা, সেটার যেটা আউটপুট হবে, দুজন মিলে যখন কাজ করবেন তখন হবে কি, আপনার ভালোটাকে সে অ্যাম্প্লিফাই করবে, তার ভালোটাকে আপনি অ্যাম্প্লিফাই করবেন, আপনার যেই কমতিটুকু আছে সেটা তিনি কমপ্লিমেন্ট করবেন, তার কমতিটুকু আপনি কিন্তু কমিয়ে দেবেন। মিলিতভাবে কাজ করলে হবে কি, 2+2 উইল অলওয়েজ বি গ্রেটার দেন 4। সো আমার কাছে কোলাবোরেশন মানে হচ্ছে যখন অনেকগুলো মানুষ একসাথে কাজ করছে, তখন কাজের কোয়ালিটিটা বেটার হচ্ছে দুটো কারণে। এক, সবার স্ট্রেংথস একসাথে আসছে, এক। এবার আরেকটা বিষয় হচ্ছে, সবাই তো সব বিষয়ে স্পেশালিস্ট না, আমাদের কোনো না কোনো বিষয়ে ঘাটতি থাকে। যখন একসাথে কাজ করছি আমরা একে অপরের ঘাটতিগুলোকে সুন্দরভাবে মোকাবেলা করে একসাথে একটা অ্যামেজিং পারফরমেন্স এবং আউটপুট দিতে পারছি। দ্যাট ইজ দ্য বিউটি অফ কোলাবোরেশন। সো এটা একটা স্কিল, সবার সাথে কাজ করা শিখতে হবে। তবে এটাও সত্যি, আপনার পার্সোনালিটি টাইপের সাথে সব পার্সোনালিটি টাইপের মানুষের যে আসলে খুব সুন্দর সিঙ্ক হবে সেটাও তো না। সো শিখতে হবে কিভাবে যে মানুষটাকে আপনার পছন্দ না, তার সাথেও কিভাবে প্রফেশনাল সেটিংয়ে কাজ করতে হয়। হয়তো অফিসের বাইরে, প্রফেশনাল সেটিংয়ের বাইরে এই মানুষটার সাথে আপনার ইন্টারাকশন হবে না, আপনি তাকে আসলে পার্সোনাল লাইফে সে অ্যাক্সেসটা দিতে চান না, কিন্তু ওইটাই স্কিল যে একটা মানুষকে আমার পছন্দ হয় না, তবু আমি কর্মক্ষেত্রে তার সাথে সুন্দরভাবে রেসপেক্টের সাথে কাজ করতে পারি। নেক্সট যে স্কিলটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে কথা বলার আগে আমি ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। আমার খুব পছন্দের একজন শিক্ষক আইবিএতে, উনি একটা ডেফিনেশন দিয়েছিলেন, আমার মনে আছে এখনো, মানে কখনো ডেফিনেশনটা ভুলিনি। উনি বলেছিলেন যে একজন ম্যানেজার কে? আ ম্যানেজার ইজ সামওয়ান হু গেটস থিংস ডান থ্রু আদার্স। কি সুন্দর একটা কথা। একজন ম্যানেজার আসলে কি করেন, তিনি কাজটা করেন কিন্তু আসলে নিজের সব কাজ করেন না, ইনি কাজটা যেন হয় সেটা নিশ্চিত করেন কিভাবে, অন্যদেরকে দিয়ে কাজগুলো করান। এই যে কথাটা, মানে হচ্ছে উনি বোঝেন পুরো কাজটা কি, তারপর তিনি কাজটাকে ভাগ করেন, ভাগ করে বিভিন্ন মানুষের মাঝে বলে দেন যে আপনার এই কাজ, আপনার এই কাজ, আপনার এই কাজ। সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করছে, কিন্তু আসলে ওভারআর্চিং যে গোল সেইটাই কিন্তু সবাই রিচ করার চেষ্টা করছে। এই যে কাজটা ম্যানেজার করেন, এটাকে কি বলা হয়? ডেলিগেট করা। পুরো কাজটাকে ভাগ করে যখন সাবঅর্ডিনেটদের মাঝে বুঝিয়ে দেয়া হয়, এটাকে বলে ডেলিগেশন, খুব সহজ ভাষায়। এটা কিন্তু একটা স্কিল, সবাই কিন্তু এই কাজটা করতে পারে না। আপনি যখন এন্ট্রি লেভেলে জয়েন করেছেন একটা কর্মক্ষেত্রে, আপনি কিন্তু শুরুর দিন থেকে কিন্তু ডেলিগেট করছেন না, ডেলিগেশন হয়ে আপনার উপর কাজ আসছে। কিন্তু আস্তে আস্তে যখন আপনি কর্মক্ষেত্রে সিঁড়ি বেয়ে উপরে উঠবেন, এই স্কিলটা খুবই জরুরি যে আপনি অ্যাকোয়ার করেন। আপনাকে বুঝতে হবে কার কি স্ট্রেংথ, কার কি উইকনেস, কাকে কোন কাজটা দেয়া যাবে, কাকে কোন কাজটা দেয়া যাবে না, কাকে কোন কাজের কথা কিভাবে বললে সে শুনবে। অনেক সময় হয় কি, আপনি সুন্দরভাবে একটা কাজ করতে বলবেন, সে করবে, কিন্তু এমনভাবে বললেন যে মনে হলো যে বস আমাকে সুন্দরভাবে বোঝালো না। দুটো ব্যাপার হবে, সে কাজ করতে আগ্রহই প্রকাশ করবে না, দ্বিতীয়ত তার মনে হবে যে আমি আসলে কেন করছি এই কাজ, আমাকে দিয়ে কি করাচ্ছে। যে ঘটনাটা ঘটে, এন্ট্রি লেভেলে যারা এমপ্লয়ি জয়েন করেন তাদের একটা ক্ষোভ থাকে, আমাকে জাস্ট ফটোকপি করাচ্ছে আর ইটস লাইক আই এম রানিং এরান্ডস, তাই না? অনেকের মনে হতে পারে যে ডিসরেসপেক্টফুল কাজ। আমাদের মঞ্চ নাটকের ক্ষেত্রে এরকম হয় যে যখনই কেউ প্রথমে মঞ্চে অভিনয় শিখতে মনোনিবেশ করতে পারবেন ভাবেন, কিন্তু দেখা যায় যে প্রথম 1-2 বছর হয়তো এমন ফুটফরমাস খাটতে হচ্ছে, তার মনে হচ্ছে আমি আসলে কি করছি, আমি তো অভিনয় শিখছি না। এখানে ঘটনা হচ্ছে গেটিং টু নো দ্য কালচার। আপনি যখন ওই ফটোকপি করতেই এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, ইউ আর অ্যাকচুয়ালি গেটিং টু মিট আ লট অফ পিপল, ইন্টারঅ্যাক্ট উইথ আ লট অফ পিপল। আপনি অফিস কালচার সম্পর্কে যাচ্ছেন। আপনার হয়তো মনে হচ্ছে আমি কিছুই করছি না, কিন্তু আপনি আসলে কিন্তু করছেন। আপনার বস হয়তো একদম ঠিকই বুঝে আপনাকে এমন কাজগুলো দিচ্ছেন যেটা আপনার মনে হচ্ছে যে খুব ভ্যালু অ্যাডেড কোনো কাজ না, ভ্যালু অ্যাডিশনের কোনো কাজ না, কিন্তু আপনাকে কিন্তু বস বুঝেই কাজটা দিয়েছেন। সো আপনাকে যদি বস বোঝাতে পারেন,
তাহলে বস সুন্দর করে ডেলিগেট করেছেন। কিন্তু আপনাকে বস যদি কাজটা দেওয়ার পরে আপনার মনে হয় যে আপনি আসলে এমন কিছু করছেন যেটার কোনো ভ্যালু নেই, তার মানে বস আপনাকে হয়তো ডেলিগেট করেছেন, কিন্তু এমনভাবে ডেলিগেট করেছেন যেটা আপনার কাছে মনে হয়নি খুব সুন্দর একটা কাজ। সো দুটো ব্যাপার, এক, ডেলিগেট করা জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম যাকে আমি কাজটা ডেলিগেট করে দিচ্ছি তার সাথে আমার প্রপারলি কমিউনিকেট করে বোঝানোর অ্যাবিলিটিটা থাকতে হবে যে কেন তাকে এই কাজটা দেয়া হচ্ছে, সো দ্যাট কাজটা খুব ছোট কাজ হলেও যিনি কাজটা করছেন তার জন্য মনে হয় এই কাজের একটা ভ্যালিউ আছে ইন দি ওভার আর্চিং গোল অফ দ্য কোম্পানি। নেক্সট যে স্কিলটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফিডব্যাক দেওয়া এবং ফিডব্যাক নেওয়া। আমার মনে হয় আজকে যে টপিকগুলো নিয়ে কথা বলছি তার মাঝে সবচাইতে ইম্পর্টেন্ট এই টপিকটা। আমরা ফিডব্যাক যখন দেই বা নেই, আমরা দু রকমের ফিডব্যাক দিয়ে থাকি বা নিয়ে থাকি, পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক হচ্ছে আমি যখন কাউকে কিছু ভালো বলছি, প্রশংসা করছি, খুব সহজ। আবার কেউ আমাকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, সেটা নেওয়াটাও সুন্দর। ঝামেলাটা হয় নেগেটিভ ফিডব্যাকের বেলায়। আমরা অনেক সময় যে কোনো নেগেটিভ ফিডব্যাক যখন পাই সেটা পার্সোনালি নিয়ে নেই। আমরা বুঝতে পারি না যে এটা আসলে হয়তো আমার ভালোর জন্যই বলা হচ্ছে। সো আমাকে প্রথম বুঝতে হবে যে আমার যে নেগেটিভ ফিডব্যাকটা সেটা কেমন। দু রকমের হতে পারে, একটা হতে পারে গঠনমূলক, কনস্ট্রাকটিভ, আরেকটা হতে পারে ধ্বংসাত্মক, একেবারেই এমন নেগেটিভিটি ওটার মাঝে আছে যেটার আসলে প্রয়োজন ছিল না। সো আমাকে ওইটা সেপারেট করতে জানতে হবে। আমাকে গঠনমূলক সমালোচনা প্রথমে বুঝতে হবে যে এটা গঠনমূলক সমালোচনা, তারপরে সেখান থেকে আমাকে শিক্ষাটা নিতে হবে কিভাবে এই ঘটনাটা ঘটে। অনেকগুলো প্রক্রিয়া আছে, কিছু এস্টাবলিশড মেথডস আছে, তার মধ্যে আমার যেটা পছন্দের সেটা হচ্ছে বার্গার মেথড, অনেকে স্যান্ডউইচ মেথডে বলে। ব্যাপারটা কীরকম, ধরুন আপনার কাউকে একটা ফিডব্যাক দিতে হবে যেটা একটু নেগেটিভ, কিন্তু শুরুতেই যদি আপনি নেগেটিভ কথাটা বলেন সেটা হয়তো ভালোভাবে রিসিভড হবে না। আপনি কিভাবে এস্টাবলিশ করবেন যে ভালোভাবে রিসিভড হবে কি হবে না? শুরু করবেন একটা ভালো কথা দিয়ে। ধরুন আমার সাথে আগামীকাল আপনার দেখা হলো, আপনি আমাকে প্রথমেই যদি বলেন যে আপনার স্যুটগুলো ভালো লাগছে না, আমি তো ভালো লাগবে না, তো আমার এই কথাটা শুনতেই ভালো লাগবে না। আপনি যদি শুরুতে বলেন যে স্যার আপনার ক্লাস দেখলাম, খুবই ভালো লেগেছে কন্টেন্টটা, কিন্তু স্যার আপনার স্যুটগুলো বেশি গ্ল্যামারাস হয়ে যাচ্ছে, একটু ডিস্ট্র্যাকশন মনে হচ্ছে, আপনার একটু এক কালারের স্যুট পরলে মানে ভালো হবে, কিন্তু ওভারঅল একদম বোরিং লাগেনি, মানে পুরো শোটা দেখেছি। সো হলো কি, প্রথমে একটা ভালো কথা বললেন, তারপরে আমার স্যুট নিয়ে কথা বললেন, তারপরে লাস্টে আবার বললেন যে না ওভারঅল সব পুরো ভিডিওটা দেখেছি, টানতে হয়নি, অনেক কিছু শিখেছি। প্রথমে হচ্ছে ভালো লেগেছে, মাঝখানে আপনার ক্রিটিসিজমটা, তারপর আবার ভালো কথা দিয়ে শেষ করলেন। এটাকে বলে বার্গার মেথড। খারাপ কথাটাকে প্যাটির মতো বানের মাঝখানে একটু চাপা দিয়ে দিলেন। এতে যেটা হবে যে আমিও শুরুতেই যদি খারাপ কথাটা শুনি আমি একটু হতচকিত হয়ে যাব, একটু পার্সোনালি নিতেও পারি। যদিও আমি নিজেকে ম্যাচিউরড ভাবি, আমি হয়তো নেব না, কিন্তু বেশিরভাগ মানুষই প্রথমেই খারাপ কথাটা নিতে পারে না। আপনার ওই ট্রাস্টের জায়গাটা তৈরি করার জন্য শুরুতে ভালো কিছু কথা বলে একটা জায়গা তৈরি করে নিতে হবে, বুঝতে হবে এই মানুষটাকে এখন সমালোচনা নিতে প্রস্তুত কিনা, তারপরে আপনি সেই ফিডব্যাকটা দিতে পারেন। ফিডব্যাক দেওয়াটা তো গেল, ফিডব্যাক নেওয়া, সেখানেও কিছু কথা মনে রাখতে হবে। যে মানুষটা আপনাকে ফিডব্যাক দিচ্ছে তিনি যদি আপনার কাছের মানুষ হন এবং এমন মানুষ হন যে আপনি জানেন যে would want your best interest to be served, তখন হবে কি আপনার মনোযোগ দিয়ে তার কথাটা শুনতে হবে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে না, কিন্তু আপনার ফেশিয়াল এক্সপ্রেশন এমন হওয়া উচিত না যে মনে হয় যে আপনি বিরক্ত হচ্ছেন। আপনি সুন্দর করে শুনতে হবে এবং অন্তর্নিহিত মেসেজটা নিতে হবে এবং তারপরে ধন্যবাদটাও দিতে হবে যে আপনি তাকে বুঝতে দিলেন যে সে যে আপনাকে একটা নেগেটিভ ফিডব্যাক দিল এটা কোনো খারাপ কোনো ইমপ্রেশন আপনার মধ্যে তৈরি করেনি। থ্যাংক ইউ দিলে যেটা হবে, কমিউনিকেটেড হবে যে আপনি বুঝতে পেরেছেন দ্য অ্যাডভাইস হ্যাজ সাম ভ্যালিউ টু ইউ। নেক্সট যে স্কিলটা আপনাদের অ্যাকোয়ার করতে হবে সেটা হচ্ছে নেগোশিয়েশন স্কিলস। এখন নেগোশিয়েশন এত ভাস্ট একটা টপিক, এটা আসলে অল্প কথায় তো এই স্কিলটা আমি আপনাদের শেখাতে পারবো না, কিন্তু আমি আপনাদের এমন কিছু কথা বলবো যে আপনার মনে হবে যে এটা নিয়ে আরও বেশি পড়াশোনা আপনার করা উচিত। আপনি একটু খেয়াল করেন, আপনি যেই মুহূর্তে ইন্টারভিউ বোর্ডে, চাকরির ইন্টারভিউ বোর্ডে বুঝতে পারছেন যে আপনাকে ইন্টারভিউয়াররা পছন্দ করে ফেলেছে, আপনার স্কিলসের দেখে মনে করেছে যে ইউ আর এ গুড ফিট ফর দ্য জব, এরপরে প্রথম কাজটা কিন্তু নেগোশিয়েশন। আপনার স্যালারি কত হবে, কি বেনিফিটস পাবে, সেখান থেকে যেমন শুরু হলো, প্রতিদিন কিন্তু আসলে আপনার অফিস এনভায়রনমেন্টে সবার সাথে নেগোশিয়েট করেই চলতে হচ্ছে। আপনি কতটুকু কাজ করবেন,
কতটুকু কাজ ডেলিভার করা আসলেই সম্ভব, প্রতিদিনই কিন্তু মোটামুটি বসের সাথে এই নেগোসিয়েশনটা চলছে। অনেক সময় আছে আপনি যদি ভালো কাজ করেন, বস আপনাকে এত বেশি বেশি কাজের রেসপন্সিবিলিটি দিয়ে দেবেন যেটা আপনার কাছে একসময় মনে হবে যে এটা তো আনফেয়ার হয়ে যাচ্ছে, বাকি তো অন্য কেউ এত কাজ করছে না, আমাকে কেন এত কাজ করতে হচ্ছে। তখন কিন্তু আপনার বসের সাথে নেগোশিয়েট করতে হবে যে একটা হেলদি ওয়ার্কলোড কিন্তু এতটুকু বস, এর বেশি কিন্তু আর কাজ করা যাবে না। সো শুধু ইন্টারভিউয়ের সময় নয়, প্রতিদিন কাজ করতে হচ্ছে, তখন আপনি নেগোশিয়েট করতে হচ্ছে, ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করতে হচ্ছে। সেটা যে শুধু প্রাইস নিয়ে নেগোশিয়েশন তা কিন্তু না, আপনার প্রাইস ছাড়াও আরও অনেক অ্যাসপেক্টস আছে যেটা নিয়ে আপনার ক্লায়েন্টের সাথে কিন্তু নেগোশিয়েট করতে হচ্ছে। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে নেগোশিয়েশন স্কিলটা এতটা ইম্পর্টেন্ট স্কিল যেটা আপনার পুরো ক্যারিয়ার জুড়ে আপনার সাথে থাকবে। সো আপনাকে এই স্কিলটা অ্যাকোয়ার করতে হবে, এই বিষয়ে একটু পড়াশোনা করতে হবে। যারা আমার আগের একটা ভিডিও দেখেছেন, ওই ভিডিওতে পার্সোনাল নেগোসিয়েশন স্কিল নিয়ে আমি কথা বলেছি। ওই ভিডিও লেকচারের অনেক কিছুই প্রফেশনাল ফিল্ডেও আপনার কাজে আসবে। লাস্ট যে স্কিলটা নিয়ে কথা বলতে চাই, সেটা আমি ভাবি যে আমার এই স্কিলটা খুব ভালো, আমি এই স্কিলটা এনজয়ও করি প্র্যাকটিস করা, সেটা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। আমার যেটা মনে হয় যে ম্যাচুরিটি এই কনসেপ্টটা আমরা কিন্তু অনেকভাবে ডিফাইন করি, আমি একভাবে ডিফাইন করি, আপনি কত ইজিলি কনফ্লিক্ট ম্যানেজ করতে পারেন। অনেকে আছেন কনফ্লিক্ট থেকে পালিয়ে বেড়ান, হয়তো আপনার একটা কলিগের সাথে অথবা সোশ্যাল সেটিংয়ে কারোর সাথে কনফ্লিক্ট হলো কোনো কারণে, আপনি তাকে একদমই এড়িয়ে চলবেন। এটা হয় না? অনেকেই তো আপনার এরকম করেন নিশ্চয়ই। যে মানুষটার সাথে আপনার প্রতিদিন অফিসে দেখা হবে, সেই মানুষটাকে কি আসলেই অ্যাভয়েড করতে পারবেন? এখন কনফ্লিক্টটা যদি সলিউশনে না আসে, তাহলে কিন্তু একটা ফ্রিকশন থেকেই যাবে, কাজে কিন্তু ব্যাঘাত ঘটবেই। সো এই স্কিলটা কিন্তু আপনাকে অ্যাকোয়ার করতে হবে। এখন আপনি কিভাবে করবেন? সো প্রথমত আমি যেটা বিশ্বাস করি, ইউ হ্যাভ টু সেট অ্যাসাইড ইউর ইগো। আপনার পার্সোনাল ইন্টারেস্ট সব কিছুতেই থাকবে, যে মানুষটার সাথে আপনার কনফ্লিক্ট তারও পার্সোনাল ইন্টারেস্ট থাকবে, একটা জায়গায় ইগোর কনফ্লিক্ট হবে, কিন্তু আপনার এক টেবিলে বসে তাকে প্রথমেই বোঝাতে হবে যে ইউ আর আ ম্যাচিওর ইন্ডিভিজুয়াল, আই অ্যাম আ ম্যাচিওর ইন্ডিভিজুয়াল। আমরা পার্সোনাল লাইফে হয়তো একে অপরের বন্ধু না, কিন্তু অফিস এনভায়রনমেন্টে কিন্তু আমাদের একটাই গোল, টু ডু ওয়েল ফর দ্য কোম্পানি, এবং আমাদের একটা এজেন্ডা একসাথে পুশ করতে হবে। এ কারণে আমাদের যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে, এটা আমরা শুরুতে একটু অ্যাকনলেজ করি এবং আমরা দেখি আমরা ম্যাচিউর মানুষ হিসেবে এটা সলভ করতে পারি কিনা। আপনার আইডিয়াগুলো আমি শুনতে চাই, আমার আইডিয়াগুলো আমি আপনাকে বলতে চাই, তারপর আসুন আমরা একসাথে বসে চেষ্টা করি কনফ্লিক্ট আমরা রেজলিউশনে আসি। তাহলে হবে কি, প্রতিদিন আমাদের সাথে যে দেখা হবে, এটা একটা তিক্ততাটা পারসিস্ট করবে না। যদি তিক্ততাটা পারসিস্ট করে, আপনারও অফিস এনভায়রনমেন্টের 8 ঘন্টার মধ্যে কিছু ঘন্টা খারাপ যাবে, আমারও খারাপ যাবে। আপনি কি সেটা চান? আমিও সেটা চাই না, আপনিও সেটা চাই না। তা আসুন ফার্স্ট আমরা অ্যাকনলেজ করি, তারপরে আসুন আমরা একটা সলিউশনের দিকে যাই। এই যে সুন্দর করে যদি ইফ ইউ স্পেল দিস আউট, তখন হবে কি, আপনার মাঝে কোনো ফেক ব্যাপার থাকলো না ওই মানুষটার সাথে। উনিও শুনলেন যে আপনি অ্যাকসেপ্ট করেছেন যে আপনাদের মাঝে একটা কনফ্লিক্ট আছে, আপনি সেটা রেজলিউশন খুঁজছেন। তাহলেই হবে কি, এমন একটা ফার্স্ট স্টেপ আসলো যেটা থেকে সলিউশন একদিন না একদিন আসবে। হয়তো ওই মিটিংয়ে আসবে না, কিন্তু সামনে আসবে। কিন্তু যদি আপনি অ্যাভয়েড করতে শুরু করেন তাকে, তাহলে কিন্তু আসলে এই কনফ্লিক্টটা পারসিস্ট করবে। এটা আপনার জন্য মানসিক পীড়ার কারণ হবে, তার জন্য হবে, এবং অফিসে এই নেগেটিভিটিটা, টক্সিসিটিটা ছড়িয়ে পড়বে এবং কাজে ব্যাঘাত ঘটবেই। সো আমার অ্যাডভাইসটা খুবই সিম্পল, বি ম্যাচিওর অ্যাবাউট ইট অ্যান্ড সেট অ্যাসাইড ইউর ইগো and acknowledge that you have a problem and try to come to a solution. সো আজকের ভিডিওতে আমরা 6টা স্কিল নিয়ে কথা বললাম, কিন্তু প্রফেশনাল ফিল্ডে তো আরও অনেক স্কিল আছে যেগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। সো আমরা এর পরের লেকচারগুলোতে যেটা করব, সিচুয়েশন স্পেসিফিক স্কিল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেন আপনাদের আরও ইন ডেপথ কিছু নলেজ আমি আপনার সাথে শেয়ার করতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট লেকচারে।